বলেছি জার্মানি 7টা দিবে, 7টাই কিন্তু দিয়েছে। তবে হ্যাঁ, কুরাসাও কিন্তু খারাপ খেলে নাই, ভালোই খেলেছে। তবে জার্মানি 7টা দিবে এই প্রেডিকশনটা করে সেই প্রেডিকশনটা প্রায় কাছাকাছি মিলে যাওয়াটা আসলে চমৎকার একটা বিষয়। 7-1 জার্মানি জিতেছে। আনফরচুনেটলি কোরাকো একটি গোল দিয়ে দিয়েছে। এইবারে বিশ্বকাপটা একটু ডিফারেন্ট টাইপের হচ্ছে, কিছুটা হলিউড মুভির মতো স্ক্রিপ্টেড একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে দেখা যাচ্ছে। আপনি দেখেন নেদারল্যান্ড জাপানের বিষয়ে, হ্যাঁ আমি বলেছি জাপান জিতবে, সেই জায়গায় ড্র হয়েছে এবং ম্যাক্সিমাম মানুষ কিন্তু জাপান নেদারল্যান্ডের খেলাটাকে ড্রই ধারণা করছিল। শকিং একটা বিষয়, 2019 সালের পর থেকে জাপান কিন্তু ইউরোপিয়ান কোন রাষ্ট্রের কাছে হারে নাই। আপনি যদি দেখেন গত বিশ্বকাপে জাপান জার্মানি এবং স্পেন দুইটা টিমকে হারিয়েছে। রিসেন্ট ফ্রেন্ডলি গুলোতে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডকে হারিয়েছে। তার আগের বিশ্বকাপে বেলজিয়ামের সাথে নকড আউট হলো, তারা কিন্তু এডিশনাল এক্সট্রা টাইমে গিয়েছে, তো অফিসিয়াল রেজাল্ট কিন্তু ড্র। সো 2018 সালেই শুধুমাত্র বলা যায় বেলজিয়ামের কাছে সেই পরাজয়টা হয়েছে। তারপরে 2019 থেকে কিন্তু এখন পর্যন্ত, আজকে 2026 সাল, জাপান কিন্তু কোনো ম্যাচ হারেনি। তো ওদেরকে ডার্ক হর্স কি বলবো, আমার মতে তো তারা মেইনলি হর্স হিসেবে, হোয়াইট হর্স হিসেবে কিন্তু খেলতেছে। এবারে ওয়ার্ল্ড কাপে কিন্তু যথেষ্ট দূরে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এবং আমার বিশ্বাস এই গ্রুপ থেকে নেক্সট রাউন্ডে গিয়ে একটা বড় টিম ফেস করবে। সেই বড় টিম ব্রাজিল অথবা মোরক্কো হতে পারে। ব্রাজিলের সাথে রিসেন্টলি কিন্তু জাপান খেলেছে এবং রিসেন্টলি জাপানের সাথে ব্রাজিল 3-2 গোলে হেরেও গিয়েছে। ফ্রেন্ডলি ম্যাচ ছিল, তবে এটা টুর্নামেন্টের ম্যাচ। এবং এসে পড়ি ব্রাজিল মোরক্কোর কথাতে। ব্রাজিল মোরক্কো খেলাটা কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। বাংলাদেশে আসল কথা, ব্রাজিল ফ্যানরা যেটা মনে করে যে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিম যে কোনো দলকে উড়িয়ে দিবে এবং সেটাই এক্সপেকটেশন করে আসলে খেলাটা দেখতে বসাতে তাদের কাছে মনে হয়েছে মোরক্কোর সাথে খুব বাজে খেলেছে। কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, মোরক্কো গতবারের সেমিফাইনালিস্ট, মোরক্কো লাস্ট এফকন উইনার। নট অনলি দ্যাট, আন্ডার এজ টিমগুলোর মধ্যেও মোরক্কো সবগুলো টাইটেল জিতেছে। সেই জায়গায় কিন্তু মোরক্কোর তুলনামূলক বর্তমান অবস্থায় ব্রাজিল থেকে শক্তিশালী। সেই মোরক্কোর বিরুদ্ধে 90 মিনিট পর্যন্ত, সরি 80 মিনিট পর্যন্ত ব্রাজিল কিন্তু 60% পজিশন ধরে রেখেছিল, তার থেকেও বেশি হতে পারে। নট অনলি দ্যাট, মোরক্কোর প্রেসিং কে বিট করছিল এবং মোরক্কোকে উল্টা তারা প্রেসিং করছিল। তো আপনি যদি ব্রাজিলের বর্তমান টিমকে ধারণা করেন, টিমে যে মিডফিল্ডার আছে কাসেমিরো, আমার মতে সে আসলে ডান, বয়স হয়ে গেছে, তার অবসরে যাওয়া উচিত। সেই জায়গায় কিন্তু কাসেমিরো, পরবর্তীতে নেমেছে ফাবিনহো, এরা কিন্তু মোরক্কো মিডফিল্ডকে প্রেস করতে পেরেছে। এবং মোরক্কো বোয়াদ্দি চমৎকার একজন খেলোয়াড়, খুবই ভালো খেলেছে। অ্যাকুরেট পাস ছিল, 90% পাস অ্যাকুরেসি তার। সেই প্লেয়ারটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো গোল স্কোরিং অপরচুনিটি বের করতে পারে না। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স হিসাব করলে 90% পাস, 66টা পাস দিছে, 60টা পাস কমপ্লিট করেছে। অপোনেন্ট হাফে তার 80% তার পাস কমপ্লিট হয়েছে, কিন্তু কোনো ক্লিয়ার কাট গোল স্কোরিং চান্স কিন্তু মোরক্কো ক্রিয়েট করতে পারেনি। এলিসন পুরো ম্যাচে 2টা সেভ করেছে, সেটাও তার ডাবল সেভ। তো ওই ডাবল সেভ করাতে কিন্তু তার 2টা সেভ হয়েছে। এছাড়া চিন্তা করেন অপর পাশে বুনো কিন্তু টোটাল 7টা সেভ। তো সেই হিসাব করলে ব্রাজিল কিন্তু তুলনামূলক মরক্কো থেকে অ্যাটাকিং খেলেছে। আনফরচুনেটলি ভিনিসিয়াস জুনিয়র চমৎকার গোল দেওয়ার ফলে ব্রাজিল সমতায় ফিরেছে। এছাড়া যদি ধরি, আমরা অনেকজনকে দোষারোপ করতে পারবো যে রাফিনহা এটা করতে পারে নাই, অথবা দানিলো ভালো খেলে নাই। কিন্তু আপনি হিসাব করে দেখেন, দে প্লেড এগেনস্ট মোরক্কো। যদি স্কটল্যান্ডের বিরুদ্ধে জিনিসটা হতো, হ্যাঁ মানতাম, যদি হাইতির বিরুদ্ধে হতো মানতাম। আপনি দেখেন সুইজারল্যান্ড কাতারের কাছে 1-1 গোলে ড্র করে গেছে। ওই পার্সপেক্টিভ যদি হিসাব করেন, ব্রাজিল কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। আর মোরক্কোর কথা কি বলবো, চমৎকার একটা দল। ব্রাহিম দিয়াজ যতক্ষণ ছিল পুরা মাঠে, মানে সে নাটক করে গেছে, খুবই ভালো লেগেছে, চমৎকার খেলা ছিল। আর জাপান নেদারল্যান্ডের খেলা আমি আবার একটু আসি। জাপানের কালকে খেলা দেখে খুবই চমৎকার লাগছে, এত স্পিডি একটা টিম এবং স্পিডের মাধ্যমে সে যেভাবে দ্রুত পাসিং গুলা কমপ্লিট করছিল, ইট ওয়াজ লাইক, মানে আমার কাছে মনে হচ্ছিল ফিফা গেমস যে আমরা খেলি, নেদারল্যান্ড ফিফা গেমস এর কম্পিউটার আর আমরা হচ্ছে জাপানের গেমস এ পুরো খেলতেছিলাম, এরকম করে মনে হচ্ছিল। অপর পাশে নেদারল্যান্ডে যদি ধরি, দেখেন সবাই লম্বা লম্বা, 5'6", 5'7" এরকম। জাপান 6, সরি ওখানে আছে 6'5" এরকম, আর জাপান 6 ফিট পর্যন্ত হাইয়েস্ট। তো দেখে মনে হচ্ছিল ডেভিড ভার্সেস গোলিয়াতের স্টোরি। এন্ড জাপান কিন্তু ডেভিডের মতো জিতেই গিয়েছে বলা যায়। শেষ মোমেন্টে এসে 2-2 গোলে সমতায় ফিরে কিন্তু আমার কাছে জয়ের মতোই মনে হচ্ছে। তারপরে খেলায় আসি, সেটা হচ্ছে আইভরি কোস্ট তিউনিসিয়া। বাংলাদেশের প্রেক্ষাপট অনুসারে কেন জানি ম্যাক্সিমাম মানুষ এটাকে ড্র ধরেছিল। আমি কিন্তু এর আগেও ভিডিওগুলোতে বলেছি আইভরি কোস্ট এবারে কিন্তু ডার্ক হর্স। সো আইভরি কোস্ট কিন্তু এই ম্যাচ হারার কথা না, এবং তাই হয়েছে। আইভরি কোস্ট ইকুয়েডরের বিরুদ্ধে জিতেছে, সরি তিউনিসিয়া না, ইকুয়েডর।
আর টিউনিশিয়ার কথা যেহেতু বলেছি, সেটা আবার বলতে হয় সুইডেন। সুইডেন ন্যাশনাল টিম টিউনিশিয়াকে 5-1 গোলে জাস্ট উড়িয়ে দিয়েছে। মানে সিম্পল একদম উড়িয়ে দিয়েছে। 88 বছরে সুইডেন 88 বছর পরে এতগুলা গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করছে। নট অনলি দ্যাট, এতগুলা গোল করেছে। 88 বলতে কিন্তু 1938-এ, 1938-এ লাস্ট সুইডেন 6-1 গোলে একটা আফ্রিকান নেশনের এগেনস্টে কিন্তু জিতেছিল। এবং এত বছর পরে সুইডেন টিউনিশিয়াকে হারিয়ে কিন্তু সেই রেকর্ডটা কাছাকাছি গিয়েছে। সুইডেন নিয়ে কথা বললে দুইটা জিনিস খুব খারাপ লাগে। সুইডেন এইবারে বিশ্বকাপে আসার আগে অনলি 2টা পয়েন্ট পেয়েছে। তারা 2টা ড্র করেছিল, তাও স্লোভেনিয়ার বিরুদ্ধে। তারা যেই গ্রুপ থেকে কোয়ালিফাইং করে আসে সেই গ্রুপে ছিল সুইজারল্যান্ড, কোসোভো, স্লোভেনিয়া এবং সুইডেন। সুইডেন মাত্র 4টা গোল দিয়েছে, এর মধ্যে 2টাই কিন্তু ড্রর মধ্যে চলে যায়। শুধুমাত্র 2টা ড্র করে তারা কিন্তু রেগুলার কোয়ালিফিকেশন থেকে বাদ পড়ে যায়, কোসোভো প্লে অফ খেলতে চলে যায়। আর নেশনস লিগের একটা কন্ট্রোভার্সিয়াল নেশনস লিগের কোটা সিস্টেমে সুইডেন কিন্তু ওয়ার্ল্ড কাপে প্লে অফে চান্স পায়। হ্যাঁ, যেখানে প্রয়োজন সেখানে কিন্তু তারা ঠিকই জিতে। ইউক্রেনের বিরুদ্ধে প্লে অফে তারা 3-1 গোলে জিতে, তারপর পোল্যান্ডের কাছেও তারা 3-1 গোলে জিতে। লিওয়েনডস্কির পোল্যান্ডের কাছে তারা প্লে অফে জিতে এন্ড ওয়ার্ল্ড কাপে আসে। আমার কাছে কেমন জানি এটা আনডিজার্ভিং একটা কোয়ালিফিকেশন লেগেছিল। বাট সুইডেন কিন্তু নিজেকে প্রমাণ করে দিয়েছে দে ডিজার্ভ দ্য ওয়ার্ল্ড কাপ। আমি যতই পার্সোনালি বলি আনডিজার্ভিং ওয়ার্ল্ড কাপ, কিন্তু তারা কিন্তু 5টা গোল দিয়েছে এবং 5টার মধ্যে হ্যাঁ একটা কন্ট্রোভার্সি ছিল অফসাইড। সেটারও বলতে হয় রুলস অনুসারে কিন্তু সেটা অনসাইড। কারণ কি সে অফসাইড হতো যদি তার কাছে বলটা প্রথমে যেত, কিন্তু আলেকজান্ডার ইসাকের পায়ে লেগে বলটা তার কাছে ফিরে আসে বলে কিন্তু সে অফসাইড রুলস এর মধ্যে পড়ে না। তো যে যতই বলুক যে অফসাইডে গোল দিয়েছে, না, বাই দ্য রুলস দিস ইজ রাইট। সো সুইডেন নিয়ে আরেকটা জিনিস বলবো, এই গ্রুপে নেদারল্যান্ড এবং সুইডেন, নেদারল্যান্ড এবং জাপান আছে। তো আমার কাছে মনে হয় না সুইডেন গ্রুপ চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ হবে। তো আলটিমেটলি গ্রুপে থার্ড হিসেবে যাবে। যদি থার্ড হিসেবে যায়, সম্ভবত তারা কাদেরকে ফেস করতে পারে সেটা হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ ডি। এই 3টা দলের গ্রুপ চ্যাম্পিয়নকে ফেস করতে পারে। আমরা একটু দেখি এই 3টা গ্রুপে গ্রুপ কারা কারা আছে। গ্রুপ এ তে আছে মেক্সিকো, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া এবং চেক রিপাবলিক। চেক রিপাবলিক এবং সাউথ আফ্রিকা কিন্তু হেরে গিয়েছে, সো সম্ভাব্য চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে মেক্সিকো অথবা সাউথ কোরিয়ার। তো সুইডেনের সাথে সাউথ কোরিয়া পড়লে কেন জানি মনে হচ্ছে সাউথ কোরিয়া এখানে এর আগে একবার হারিয়েছিল তাদেরকে 2002 বিশ্বকাপে, তাও পেনাল্টিতে। সো এইবারে কি করবে এটা একটা বড় বিষয়। 2 নম্বর বিষয়, গ্রুপ বি তে কানাডা, বসনিয়া, সুইজারল্যান্ড এবং কাতার। কাতার যেহেতু সুইজারল্যান্ডকে ড্র করেছে সেটা হারানো সমানই বলবো। বাদ বাকি যদি দলগুলা হিসাব করি, বসনিয়া এবং কানাডা প্রথমবারের মতো পয়েন্ট পায়, কাতারও প্রথমবারের মতো পয়েন্ট পায়। সো একমাত্র সুইজারল্যান্ডেরই অভ্যাস আছে নেক্সট রাউন্ডে যাওয়ার। তো এখানে এই সব দলকে কিন্তু সুইডেন হারায় দেওয়ার সম্ভাবনাটাই বেশি। গ্রুপ ডি তে আসি, ইউনাইটেড স্টেটস, অস্ট্রেলিয়া, তুর্কি এবং আছে প্যারাগুয়ে। তো একমাত্র ইউনাইটেড স্টেটস এরই কিন্তু ইতিহাসে তারা সেমিফাইনাল খেলার রেকর্ড আছে। এছাড়া 2002 বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যায়। তা নাহলে কিন্তু তারা কখনো রাউন্ড অফ 16 ক্রস করতে পারে না। তো সুইডেনের বিরুদ্ধে তারা ভালো করবে এটা কিন্তু আশানুরূপ মনে হচ্ছে না আমার কাছে। নট অনলি দ্যাট, সুইডেন যেহেতু কোয়ালিফাই করার কথা ছিল না, সেই জায়গায় কন্ট্রোভার্সিয়াল প্লে অফ রুলস অনুসারে তারা এসেছে। কেন জানি মনে হচ্ছে ইউনাইটেড স্টেটস অথবা মেক্সিকোকে হারানো তাদের জন্য কোনো বিষয় না। এখন যদি আমরা আসি তারপরে কাদের সাথে পড়তে পারে, সম্ভাব্য ইংল্যান্ড, পর্তুগাল। এই 2টা দলের সাথে পড়লে হয়তো বা একটা ভালো ফাইট হবে এবং তারা হেরে যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা আছে, যদি আমরা গ্রুপ ডি থেকে ধরি যে ওই সাইড থেকে আসলো, তাহলে কিন্তু তারা ফেস করবে বেলজিয়ামকে। এন্ড ওয়ার্ল্ড কাপে কখনোই সুইডেন বেলজিয়ামকে ফেস করে নাই। তবে যতবারই কোয়ালিফাইং এ ফেস করেছে সুইডেন কিন্তু সহজে বেলজিয়ামের কাছে হারে নাই। তো ওই ঐতিহাসিক রেকর্ড গুলা যদি ধরি, সুইডেন কিন্তু কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং থার্ড হওয়া তাদের জন্য হয়ে যাবে ব্লেসিং। সেম আরেকটা জিনিস বলতে হয়, 1992 সালে যুগোস্লাভিয়া পুরা বিশ্বকে কাঁপিয়ে কোয়ালিফিকেশন রাউন্ডে কোয়ালিফাই করে। আনফরচুনেটলি তাদের দেশে যুদ্ধ লাগে, দেশটা ভাগ হয়ে 7টা রাষ্ট্রে রূপান্তরিত হয়। বর্তমানে তখন 6টাতে রূপান্তরিত হয়েছিল। তো 7টা রাষ্ট্রে রূপান্তরিত হয়, যুগোস্লাভিয়া ভেঙে যায়, তাই 92 সালে ইউরোটা তারা খেলতে পারে না, তাদের বদলে আসে ডেনমার্ক। শকিংলি ডেনমার্ক আনবিটেন চ্যাম্পিয়ন হয়। হোয়াট ইফ সুইডেন এবারে চ্যাম্পিয়ন হয়ে গেল? হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি, হতেও পারে। কারণ কি, ভাগ্য তাদেরকে সহায়তা দিচ্ছে। এবারে অনেকগুলো রুলস অনুসারে তারা সুবিধা পাচ্ছে, যে রুলস গুলো আসলে খুবই বাজে
বাট তাদের তো লাভ হচ্ছে। তারপরও জার্মানি যেভাবে 7টা দিয়ে জানান দিল বিশ্বকে যে না, তারা আন্ডারডগ না, তারা এবারে ফেভারিট হওয়ার যোগ্যতা রাখে। তো জার্মানিও কিন্তু একটা যথেষ্ট কোয়ালিফাইড একটা টিম যারা ওয়ার্ল্ড কাপ নিতে পারে। আর জার্মান ম্যাথমেটিশিয়ান তো বলেই দিয়েছে নেদারল্যান্ড ভার্সেস জার্মানির ফাইনাল হবে। কে জিতবে ওটা আসল কথা, সে যা বলছে সেটা আপনারা চেক করে নেন। এখানে রাখলাম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।